আব্বার মৃত্যুর পরে আম্মা প্রেমে পড়ল। সে কি ভীষণ প্রেম আম্মার। এই আম্মার সাথে আমাদের সংসারে আম্মাকে মিলাতে পারি না কোনোভাবে। আম্মা এমনভাবে বদলে গেল যেন তার কোনো বাচ্চা কাচ্চা নেই। এমনভাবে আম্মা বদলে গেল মনে হয় সে অবিবাহিত অষ্টাদশী। সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকে আম্মা, যেমনটা রূপচর্চায় ব্যস্ত থাকতো আমাদের বড় বোন মিতা আপা। আব্বা বাজারে গেলে কম করে হলেও তার 4বার ফোন দিয়ে মিতা আপা বলতো, আব্বা হ্যালো আব্বা কাঁচা হলুদ, আব্বা কাঁচা হলুদ আনবা কিন্তু। ও আব্বা শুনতেছো, হলুদ কাঁচা কাঁচা হলুদ। বাজারে হট্টগোল, আব্বার নাজেহাল অবস্থা। তারপর আব্বা ঠিক বুঝে নিত তার ইন্টারমিডিয়েট পড়ুয়া মেয়ে কাঁচা হলুদ লাগবে। আপার ছোট একটা পাটা আছে, সেই পাটায় হলুদ বাটতো, চন্দন ঘষতো, মাঝে মধ্যে হরমুজদের তালপুকুর পাড়ে আমাদের নিয়ে যেত। আমি আর ছোট ভাই রাতুল, রিফাত এবং আপার জন্য মেহেদি পাতা বেড়ে ওনার আঁচলে ভরতাম। 4 ভাই বোনদের মধ্যে রিফাত ছোট, সামনে একটা দাঁতও নাই, পোকা খেয়ে ফেলছে, কিন্তু পাকনা পাকনা কথার উস্তাদ। মেহেদি পাতা এক মুঠো ছিঁড়তে পারলো কি পারলো না সে হিসাব নেই। হাসি দিয়ে দাঁত বাড়িয়ে দেখিয়ে বলবে, আফা তোমার বিয়ানি। মিতা আফার বিয়ার মেহেন্দি যে লাল হইব। মিতা আপা লজ্জায় লাল হয়ে বলতো, ইয়া মাবুদ তোরে সাথে আনাই আমার ভুল হইছে। আব্বা বাজারে নিয়ে বাড়ি ফিরতো, আম্মা রান্নাঘর সামলাতো। মাঝে মধ্যে আব্বা আমার ছোট ভাই রিফাতকে নিয়ে সিনেমা দেখতে যেত। মিতা আপা আর আমি শুক্রবারে সাদা কালো টিভিতে সিনেমা দেখতাম। মায়েদের দুঃখ দেখে চোখ বেয়ে পানি পড়তো। কে জানতো আমাদের জীবন সিনেমার চেয়েও সিনেমাময় হয়ে উঠবে। এক সন্ধ্যায় আব্বা পৃথিবী মায়া ছেড়ে চলে গেলেন। মাসখানেক পরে আম্মার শোক বলে সংসারের চেয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমরা অনুভব করছিলাম কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। ছোট ভাই রিফাতের ভীষণ ডায়রিয়া, তার সেবা যত্ন মিতা আপা করছে। দুপুরের দিকে আকাশ কালো হয়ে আসলো, দমকা বাতাসে লাকড়ির ঘরে টিন উড়ে যায় অবস্থা। দুপুরে প্রচন্ড রোদ দেখে অভ্যস্ত আমরা। এমন আধারে মনে হচ্ছিল আর কখনো সকাল হবে না। রাতুল গেছে স্যালাইন আনতে। প্রচন্ড ভয়ে আমি মুখ লুকিয়ে আছি আমার শাড়ির আঁচলে। প্রচন্ড ঝড় তুফান শুরু হলো। পাশের গ্রামের জুনায়েদ ভাই রাতুলকে রিক্সা করে বাড়ি নিয়ে আসলো। রাতুল প্রচন্ড ঝড়ের কবলে দুমড়ে মুচড়ে গেছে। জুনায়েদ ভাই জিজ্ঞাসা করলো, এমন ঝড় তুফানের সময় রাতুল বাজারে কেড়ে? আম্মা স্থির নিঃশ্বাস ফেলে বলল, জুনাই তুমি বড় উপকার করলা। ছোট পোলাটার পেট নামতাছে, রাতুল গেছিল স্যালাইন আনতে। কিছু লাগলে আমাকে বলবেন। আম্মা জুনাই থাপ ছেড়ে বাঁচলো। আমরা সেদিন বড় কৃতজ্ঞ ছিলাম জুনায়েদ ভাইয়ের এই উপকারে। এরপর থেকে জুনায়েদ ভাই আমাদের বাড়িতে আসা যাওয়া বাড়িয়ে দিয়েছে। জুনায়েদ ভাইয়ের বয়স কত হবে, 35 কিংবা একটু বেশি। মাথায় 2 ভাগের 1 অংশ চুল নেয়, মাথায় ক্যাপ পরে রাখে সব সময়। সে নতুন বিয়ে করেছে, বউ গর্ভবতী। মিতা আফা রিফাতকে স্যালাইনগুলো খাওয়াচ্ছিল। আমি তাকিয়েছিলাম জুনায়েদ ভাইয়ের চোখের দিকে। কেন জানি আমার ছোট মনে সে কু ডেকে দিল। তার চোখে আমি কি যেন একটা ভাব দেখেছিলাম। জুনায়েদ ভাই আমাদের বাড়িতে আসলে আমি দৌড়ে পালাই। কেন জানি এই লোকটাকে আমার একদম সহ্য হয় না আজকাল। সে অধিকাংশ সময় কাটায় আমাদের বাড়িতে গল্প গুজব করে। আমার বড় অস্বস্তি লাগে, দম বন্ধ হয়ে আসে। আব্বা নেই প্রায় 5 মাস। সংসারের অবস্থা আগের মতো নেই, অথচ আব্বা দিনের বেশিরভাগ সময় দোকানে থাকতেন। দুপুরে এসে ভাত খেতেন। এখন দুপুরবেলাটা বড্ড শুনশান লাগে। মনে হয় পৃথিবী থেকে যদি দুপুরবেলাটা উদা হয়ে যেত। আমি তখন ক্লাস 8-এ পড়ি, রাতুলটা পরে 6-এ। টিফিনে আওয়ারে আমি আর রাতুল বাড়ি এসে ভাত খাই। দুপুরে কাঠফাটা রোদে ধানি জমিগুলো ফেটে চড়ছি। রাতুল আর আমি আল্লাহ মেঘদে পানিতে গান গাইতে গাইতে বাড়ির উঠানে দাঁড়িয়ে দেখলাম আমার সিঁড়িতে বসে মেহেদি পাটায় হাতে তুলে তালুতে গোল বৃত্ত করে দিয়ে একদলা চুলকে কুণ্ডলি পাকিয়ে চেপে চেপে দিচ্ছে। পাশে জুনায়েদ ভাই রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। রাতুল আমাকে বলল, মৃদুলা আপা জুনায়েদ ভাই দুপুরবেলা বাড়িতে কি করে? আমি রেগে খুবই হাসপাস করতে করতে দ্রুত পায়ে ঘরে গেলাম। স্কুল ব্যাগটা ছুঁড়ে ফেললাম খাটের উপর। ব্যাগটা খাটে পড়তে বেশ জোরে থপ করে শব্দ হলো। খেয়াল করলাম আমার রাগের কোনো মূল্য নাই আমার কাছে। এবার দরজাটা ধিম করে ধাক দিয়ে লাগিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ শুয়েছিলাম অনুমান করতে পারছি না। রাতুল এসে দরজায় টোকা দিয়ে বলল, মৃদুলা আপা 2টা বাদ দিয়ে যাও। আমি রাগে গজগজ করে বললাম, তোর কি মা নাই? তোর মাকে তোকে ভাত দিবে? সারাক্ষণ মৃদুলা আপা মিতা আপা করে ডাকবি না। দরজায় লাথি দিয়ে রাতুল দৌড়ে চলে গেল। বাইরে এসে দেখলো সিঁড়িতে আম্মা বসা নাই। আম্মা নিজের রুম থেকে ডেকে বলল, টেবিলে খাবার আছে, খাইয়া স্কুলে যা। রাতুল ডাকনা উঠিয়ে দেখলো থালার মধ্যে সাদা রাখা ফাইবারের বিরিয়ানির ছোট বাক্স। প্যাকেটটা খুলে বিরিয়ানি গ্রান লম্বা শ্বাস নিল। বাড়ি থেকে বাজারে যেতে 10 টাকা রিক্সা ভাড়া দিতে হয়, তাও সময় মতো রিক্সা পাওয়া যায় না, হেঁটেই যেতে হয়। বাজার থেকে ফেরার সময় রিক্সা পাওয়া যায়। এই বাজারের রাস্তায় সারি বেঁধে রিক্সাওয়ালারা বসে থাকে আর যার রিক্সায়। কেউ চুলে তেল দিয়ে পরিপাটিভাবে পায়ের ওপর পা তুলে চায়না মোবাইল ফুল সাউন্ডে গান শোনে। আমার বন্ধু যখন বউ লইয়া যায় আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। সেই রিক্সাওয়ালাকে ভাড়া ফুরানো যায় না। তার যাওয়ার ইচ্ছে হলে সে নিজে ডাক দিবে, না হলে তাকে ডাক দিলেও বিরক্ত দেখাবে। কেউ আবার পকেট থেকে ছোট্ট চিরুনি বের করে চুল আঁচড়াতে বলবে, হাই তুলতে বলবে, আমি
আমেরিকান বাড়ি গেলে ভাড়া 30, তাই খুব প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া যায় না। এই বাড়িতে এই বেলায় বিরিয়ানি আনলো কে? বিরিয়ানির প্যাকেটটা টেবিলে রেখে আম্মার দিকে তাকালো রাতুল। আম্মা বলল 2 প্যাকেট আছে, তুই আর রিফাত একটা খাইয়ালা, মিতা আর মৃদুলা আরেকটা খাইবো। তুমি খাইছো আম্মা? আম্মা খাটের ওপর 2 পা লম্বা করে ছড়িয়ে পানের বাটাটা কাছে টেনে ছোট্ট হ্যাঁ করে বলল হ্যাঁ। রাতুল ঠিকঠাকই দেখেছে আম্মার চোখে লজ্জার আভা, ঠোঁটের কোণে হাসি। মায়ের এই অষ্টাদশী লাজ রাতুলের ভিতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। বিরিয়ানি কে আনছে গো আম্মা? নিমেষে আম্মার লাজুক চেহারা বদলে অর্ধারঙ্গ বরণ ধারণ করলো। রাতুল্লাহ, বেশি পাকনামি করবি না, তোর বাপ যে মরে গেল, কেমনে চলি? তোদেরকে কি খাওয়ায় কেউ কি খুঁজ লয়? কেরে, গত মাসে ছোট চাচা আমেরিকা থেকে 30,000 টাকা দিল, চাচারাই তো খুঁজ লয়। কয়টা টাকা দিলে সংসার চলে না? তোদের তো আছে এক আমেরিকার গরব। আমার জুনেদ ভাই কেড়ে আইছিল। মৃদুলাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে দেখা যায় একপাশে বোরদানের ক্ষেত, হাওরের ঝিরঝিরে মুক্ত বাতাস। মিতা ছাদে শুকনো বড়িগুলো আবার রোদে শুকাতে দিয়ে কলেজে চলে গেছে। রাতুল আর মৃদুলা স্কুলে আসার সময় আম্মাকে দেখে এসেছে কুলা নিয়ে আতপ চাল জারছে। শুকনো মরিচ ডালা সাজিয়ে ফুড ফরমাইশ খাটা কাজের মেয়েটা পরতিঙ্গা কে দিয়ে বলছিল ছাদে দিয়ে আয়। সিঁড়ির ঘরে পুরাতন ছিঁড়া মশারি আছে, একটা টুকরা ছিঁড়ে যেন মরিচের ডালার উপর দেয়। ধান খেতের শালিকে যাকে সে হামলে পড়বে মরিচগুলোর উপর। এই দৃশ্য দেখে রাতুলের মন ভালো হয়েছিল। এই বুঝি আম্মার সংসারে ফিরে এসেছে। হাফ ছেড়ে বেঁচেছিলাম আমরা, এই হাফ ছেড়ে বাঁচাটাও যেন মাত্র কয়েক মুহূর্তের জন্য। বাহার স্যার স্কুলের গেটে পাহাড় দিলে সমস্ত ছাত্রছাত্রীদের কানে সে খবর বাতাসে পৌঁছায়। পঞ্চ ইন্দ্রিয় কেঁপে ওঠে স্যারের নাম শুনলে। স্যারের হাতের জালি বেতর বাড়ি। এই স্কুলের কার পঞ্চদশে বাকি আছে কেউ বলতে পারবে না, তা সে হোক রুল নং 1 আর রুল নং 61। স্যার ক্লাসে ঢুকে প্রথমেই রাতুলকে দাঁড় করালো। এমনিতে কদিন ধরে শরীর মন ভালো নাই। স্যার ক্লাসে ঢুকে প্রথম যাকে প্রশ্ন করবে তার কপালে দুঃখ নিশ্চিত। স্যার রাতুলের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, রাতুল, তোর মা নানি বাড়ি গেল, আজকে ফিরবে নাকি নানা বাড়িতে থাকবে? রাতুল আকাশ থেকে পড়ল। আম্মা আবার কখন নানা বাড়ি গেল? স্কুলে আসার সময় আম্মাকে তো দেখে এসেছে কুলা নিয়ে আতপ চাল যাচ্ছে, সংসারে মিশে ছিল সে আগের মতোই। তাছাড়া নানার বাড়ি যাবার আগে তো বলে যাওয়ার কথা। রাতুল মনে করার চেষ্টা করলো, রাতে কি হয়েছিল, নানার বাড়ি যাবে? না, নিশ্চিত বলেনি। বললে মিতা আপা মৃদুলা আপা একবার হলেও তো বলতো বাড়ি খালি, সন্ধ্যার আগে বাড়ি ফিরো। রিফাত বায়না ধরতো আমার সাথে যাওয়ার জন্য। স্যারের কথা সম্বিত ফিরে পেল। সিএনজিতে তোর মামাও পাশে বসা ছিল। রাতুলের মাথায় চক্কর দিয়ে উঠলো। মামা আবার আসলো কখন? কেনই বা মামা আম্মাকে নিতে এসেছে? রিফাতের কি কিছু হয়েছে নাকি আম্মা খুব অসুস্থ হয়ে গেছে? আমার প্রেশার লো হয়ে যায় মাঝে মধ্যে। রাতুল কোন উত্তর দিতে পারছে না। এই ছোট্ট বুকে কি যে এক আতঙ্ক, কি যে এক ভয়ঙ্কর দুঃখ চেপে বয়েছে, মুখ ফুটে কাউকে বলাও যাবে না। মা প্রেমে পড়েছে, সন্তান হয়ে কাউকে এই কথা বলাও যায় না। তাছাড়া এসব কথা চারকান হলে মানুষের খুব সমস্যা হয়ে যাবে। বাহার স্যার রাতুলের উত্তরের অপেক্ষা নেই, জসিমকে ডেকে বললেন ব্ল্যাকবোর্ডটা মুছে দে। রাতুলকে পেছনে বেঞ্চ থেকে ফাইজান বলল, দোস্ত ছুটির পরে পাওয়ার প্ল্যান্টের পেছনে মাঠে থাকিস, সুতায় মাঞ্জা দিমু। টাউন থেকে সুন্দর একটা গুড্ডি আনছি, এমন গুড্ডি রে আবাই জীবনও দেখছত না। রাতুলের গার্বে একটা ব্যথা বা মাথায় উঠেছে, বুকের ভিতর চলছে অগ্নুপাত, এসব কিচ্ছু ভালো লাগছে না। ফাইজান এবার রাতুলকে কলমে নিবি দিয়ে পিঠে খোঁচা দিয়ে বলল, কি তারে আমেরিকান বাড়ির পুলা? রাতুল রাগ সামলাতে না পেরে বেশ জোরে বলে উঠল, দূর হালার ঘরের ভাই, গোতা দেশ কেড়ে। বাহার স্যার জালি ব্যাথ হাতে নিয়ে রাতুলের কাছে এসে রকেটের মতো দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কে বকা দিল? রাতুলের মধ্যে কোনো ভয় এই মুহূর্তে কাজ করছে না। না বাহার স্যারের ভয়ে হাঁটু কাঁপে, প্যান্ট ভিজে যায়। অথচ এই মুহূর্তে রাতুল অনুভূতি শূন্য। মানুষ কঠিন আঘাতে হয়তো অনুভূতি সবার আগে হারিয়ে ফেলে। রাতুল রাগও কাঁপতে কাঁপতে বলল, স্যার আমার পেটে ব্যথা করছে, ছুটি দেন। বাহার স্যার যথেষ্ট বয়স্ক মানুষ, মুখ দেখে বুঝতে পারেন ব্যথাটা আসলে কোথায়। তিনি অনুভব করেছিলেন রাতুলের পেটে ব্যথা নয়, সে বিবস্ত। স্যার বললেন, যা বাড়ি গিয়ে হাত মুখ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়। দুপুর 1:30 বাজে। নিজের টাল সামনে স্কুল ব্যাগটা পিঠে নিয়ে খুব কষ্ট হচ্ছিল। ডান হাতে মাটি ছেঁচড়ে নিয়ে যাচ্ছে। আব্বার কবরের কাছাকাছি আসতে দেখা হলো পরতিঙ্গার সাথে। রাতুল পরতিঙ্গাকে জিজ্ঞাসা করলো, আম্মা কই গেছে? চাচি তো টাউনে গেছে কইল। সাথে কে গেছে? চাচির সাথে রিফাত গেছে। জুনায়েদ রিক্সা পাঠাইছিল বাড়িতে। পরতিঙ্গা একটা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। গ্রামের লোকজন তাকে নেংরি বলে ডাকে। রাতুল যখন হাঁটতে শিখেছিল পরতিঙ্গার সাথে খেলতো। বাড়িতে তখন বাচ্চার বয়স কেউ নাই। পরতিঙ্গা ছিল রাতুলের 2 বছরের বড়। সেই থেকে আশেপাশের বাড়ির কেউ একজন রাতুলকে রেংরির জামাই বলে ডেকেছিল। এরপর থেকে হাসি ঠাট্টার খোরাক হিসেবে রাতুলকে রেংরির জামাই বলে ডাকা হয়। গ্রামের মানুষের রসিকতার বিষয় বড় অদ্ভুত। তারা মানুষকে ছোট ছোট বিষয় নিয়ে মারাত্মকভাবে উপস্থাপন করে। পরতিঙ্গা
পরতিঙ্গার সাথে কথা বলার সময় খালের পাড়ে আতশোয়া জারুল গাছের পাতা থেকে লাল পিঁপড়ার বাসা ভাঙছিল আলুফ রাতুলকে ডাক দিল, এই লেংড়ির জামাই, বোর সাথে কি গল্প করস? রাতুলের মাথায় রক্ত উঠে গেল। এক দৌড়ে গিয়ে আলুফের হাত টেনে ধরলো, গাছ থেকে নামিয়ে কয়েক গা ঘষিয়ে দিল। এরপর শুরু হলো দুইজনের দস্তাদস্তি করতে করতে রাতুলের উঁচু স্পিডের রাস্তা থেকে গাড়িয়ে পড়লো কবরস্থানের জংলায়। নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে দাঁড়িয়ে কয়েক কদম যেতে বাঁশের লম্বা কাঞ্চিতে পা পেঁচে খেয়ে খুমড়ি খেয়ে পড়লো আব্বার কবরের ওপর। কবরের এক পাশে মাটি সরিয়ে গিয়ে ভেতরে বাঁশ দেখা যাচ্ছে। রাতুল বাঁশের ফাঁকে কাফনের কাপড় দেখলো, মাটি আর ধুলো লেগে সাদা রং টমাটো হয়ে গেছে। রাতুল এবার হুঁশ ফিরল, কবরে নিজের বুকে ডেকিয়ে চিৎকার করে উঠলো, আব্বা, আব্বা গো, আমারে লইয়া যাও। আব্বা তুমি কই? আমারে লইয়া যাও। আমার বুকে খুব কষ্ট হয় আব্বা। কারে বলি, কেমনে বলি? বুকের ভিতর কি কথা জমা রাখছি আব্বা। আমার বুকে খুব কষ্ট হয় আব্বা। সমাজ বিধবার প্রেম মেনে নেয় না, মেনে না উচিতও নয়। এই যে 4 বাচ্চা রেখে আম্মা প্রেমে পড়লো, তাতে করে আমাদের উপর জ্বর বয়ে যাচ্ছে। যার প্রেমে পড়েছে সে আব্বাকে চাচা ডাকতো, মানে জুনায়েদকে আমরা ভাই ডাকি। তার মধ্যে সারাক্ষণ আমার এই প্রেম গোপন রাখার বৃথা চেষ্টা করতে হয়, বিচলিত থাকতে হয়। গল্পের ছেলে কখন কে কি বলে ফেলে, উফ কি বিষাক্ত। এই হৃদয় বিদারক এক সময়ের মধ্যে যে আমরা যাচ্ছি। রিফাত ক্লাস 1-এ পড়ে। আব্বা মারা যাওয়ার পর থেকে স্কুলে যায় না, তাতে আম্মার কোনো কিছু মনেই হতো না। রিফাতকে বরং তার বিধবা প্রেমের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। কবরের বাঁশ পচার আগে আম্মার মন বদলে গেল। রাতুল কবরের উপর গুংড়ি কাঁদছে। রাতুল ক্লাস 6-এ পড়ে। ঠিক তার মানসিক বয়স একজন দায়িত্ববান পুরুষের চোখ কম না। হঠাৎ তার এমন ছেলে মানুষই দেখে আলুফ হতভম্ব হয়ে গেছে। আলুফ অনেক টানাটানি করেও সরিয়ে নিতে পারিনি কবরের উপর থেকে। পরিতিঙ্কাকে পাঠানো হলো মিতা আপার কাছে। মিতা আপা আর আমি দৌড়ে এসে দেখলাম রাতুল কবরের উপর শুয়ে জ্ঞান হারিয়েছে। পিঁপড়ার দল রাতুলের সাদা শার্টের উপর এলো পাতারি হাঁটছে। রাতুলের মাথাটা আমার হাঁটুতে নিলাম। খেয়াল করলাম আব্বার কবরে একটা বাঁশের মাটি সরে গেছে। ছোট চাচাকে জানাতে হবে, কামলা দিয়ে কবর মেরামত করানোর দরকার। বাড়ি এসে দেখলো আম্মা বাড়ি ফিরিনি। দাদি বড় ফুপুর বাড়ি গেছে, প্রায় 1 মাস হতে চললো। দাদির বাড়ি থাকলে আম্মা এত বাড়তে পারতো না। অবশ্য দাদিরও যথেষ্ট বয়স হয়েছে। এই তো ফুপুর বাড়ি যাবার আগে এক বিকেলে দাদি আম্মাকে ডেকে বলেছিল, ও বউ, মিতা কলেজ থেকে এখনো ফিরে নাই না? দরজা চিপায় ময়লাগুলো পরিষ্কারও তো করতে পারো। নবাবের বেটি হয়ে বসে থাকলে কি সংসার চলবো নি? এই সংসার কত কষ্ট করে গোছাইছি, তুমি তো আয়েশা রানীর মতো সব পাইছো। আম্মা তাচ্ছিলের হাসি হেসে বসে বলল, এই সংসারে বউ হয়ে আসছিলাম 14 বছর বয়সে। বিয়ার 2 মাস পরে বালেক হয়েছি। আপনার পোলা তো বিদেশ কাটাইলো 10 বছর। কত যে রানী করে রাখছিলেন তা তো আর মুখ ফুটে বলা লাগে না। মাইয়াগো লগের লাটের বেটি দেখি জবান খুলছে। আমার পোলা থাকতে তো জীবনও চুপ করো নাই বউ। তোমারে কি বড়ি বড়ি স্বর্ণ আমরা দেই নাই? বাবার বাড়িতে এত স্বর্ণ দেখছো? কাজের বন্দির সাথে রাতে ঘুমাইতে দিচ্ছেন। মাথার সোনার মুকুট দিয়ে লাভ কি? গেলাসে ডাবের পানি আছে, একটানে খাইয়া শুয়ে পড়েন। তোর পানি তুইই খা, নবাবের বেটি। দাদিকে কল দিয়ে বাড়ি নিয়ে আসার প্রয়োজন। রাতুলের জ্ঞান ফিরেছে, কিন্তু গায়ে প্রচন্ড জ্বর। জ্বরের গোড়ে আবল তাবল বকছে। পরতিঙ্গা বালতি ভরে পানি নিয়ে এসেছে। মিতা আপা খাটের পাশে বালিশ দিয়ে, বালিশের উপর ওয়াটার ক্লথ দিয়ে রাতুলকে শোয়ানো হয়েছে। মাথায় পানি দেওয়া হচ্ছে বদনা দিয়ে, পিতলের বদনা। দাদা এই বদনা দিয়ে উঁচু করতেন। বদনার পানি মাথায় বেয়ে বালতিতে পড়ছে, কলকল শব্দ করে। রাতুলের মাথায় ভেতরে কলকল শব্দটা বাহার স্যারের কণ্ঠের মতো মনে হচ্ছে।